আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে কাজগুলো করেন না, আমাদের ফেরুজ আহমেদ সেটা করেছেন। ফেরুজ আহমেদের একটা কৃতিত্ব হচ্ছে তিনি খুব সাহসী লোক। আমরা এই অনুবাদের জন্য তাকে একটা ডক্টরেট দেওয়া যেতে পারে, কারণ আমাদের ডক্টররা এর চেয়ে বেশি ভালো কাজ করেন না। যদি একটা ভালো ভূমিকা কেউ লেখেন, এইটা পিএইচডি দেওয়ার যে আমাদের রীতি, তাতে হয়তো অনুমোদিত হবে না, কিন্তু এটা খুবই ভালো কাজ। সাথে সাথে আমি এটাও লক্ষ্য করলাম, জাতীয় গ্রন্থকেন্দ্রে গ্রন্থ নির্বাচন একটা কমিটি আছে, কি দুর্বিপাকে জানি আমাকেও সেখানে সদস্য করেছে। সেখানে দেখলাম আরও একটা অনুবাদ হয়েছে এটার। ফিরোজের বইটা অবশ্য সেটার চেয়ে ভালো, কারণ এখানে নির্ঘণ্ট আছে, ওটাতে নির্ঘণ্ট নাই। তো দেখেন জাতীয় গ্রন্থকেন্দ্র ওইটা অনেক সংখ্যায় কিনছে বিতরণ করার জন্য। আপনারা জানেন কিনা জানেন না, আমি অনুবাদকের নাম ভুলে গিয়েছি। আরও একটা অনুবাদ আছে, এটা সুলক্ষণ। রিচার্ড এটনের বইটা বেরিয়েছিল 1993 সনে, তো এখন প্রায় 30 বছরের বেশি পার হয়েছে। এই গত বছর বা এই বছরের গোড়ার দিকে আরেকটা সংস্করণ বেরিয়েছে, সেটা আপনারা এই প্রচারপত্রে দেখতে পাচ্ছেন। তো সেইখানে আমি শেষের দিকে এই বইটা পড়েছিলাম। 2022-23 সনে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ আমাকে আমন্ত্রণ করেছিল একটা বক্তৃতা দেওয়ার জন্যে। এই আমন্ত্রণকারী ছিলেন মিস্টার কি নাম, ওনার নাম আকবর আলী খান। আকবর আলী খান এই বিষয়ে বক্তৃতা দিয়েছেন, আপনারা জানেন, আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনে। তো তার আমন্ত্রণে এশিয়াটিক সোসাইটিতে আমি একটা ইংরেজি বক্তৃতা দেই। এটা প্রায় ধরেন 15-20 হাজার ওয়ার্ডের একটা বক্তৃতা আমি দেই। হামিম খান মেমোরিয়াল ফাউন্ডেশন। তারপর এছাড়াও আমি অনলাইনে 2টো বক্তৃতা দিই, একটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, আর একটা এখানে একটা পত্রিকা ছিল তর্ক নামে, শাখাওয়াত টিপু সম্পাদনা করতেন। এই 2টো এখনও ইউটিউবে পাওয়া যায়। সুতরাং আমার নতুন কিছু বলবার নেই, সেখানে যা বলবার আমি বলেছি। আমি যা বলেছি তার সার কথা যদি এখানে বলি, এই দাঁড়াবে এই বইটাকে যদি আমরা দেখি, বইটার নামের মধ্যে 4টা শব্দ আছে, রাইজ অফ ইসলাম অ্যান্ড বেঙ্গল ফ্রন্টিয়ার। আমি সমালোচনা শেষের থেকে শুরু করি। বেঙ্গল ফ্রন্টিয়ার মানে বাংলাদেশ কার ফ্রন্টিয়ার? উনি ধরে নিয়েছেন ভারতবর্ষের ফ্রন্টিয়ার, মানে শেষ সীমায় এসে পৌঁছেছে। কিন্তু এইটা বাংলাদেশের ইতিহাস না জানার ফল। বাংলাদেশ কখনোই ফ্রন্টিয়ার ছিল না। ইসলামের দিক থেকে দেখতে গেলে মোটেও ফ্রন্টিয়ার নয়, কারণ ইসলাম এসেছিল বাংলাদেশে তুর্কি বিজয়ের পথ ধরে নয়, তারও আগে আরবদের জাহাজের মধ্য দিয়ে। যেমন কেরালায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হয়েছে কী কারণে, সেটা দেখা যায় আরব বণিকদের যে সন্তানরা আছে ওখানে, ওদেরকে ওরা স্থানীয় ভাষায় মা পিলাই বলে। মানে পিলে, আমরা ছেলে পেলে বলি না বাংলা, এটাও কেরালার ভাষা থেকে, মালায়ালাম ভাষা থেকে এসেছে পিলে। তো মা পিলে মানে মায়ের ছেলে, কারণ ওদের বাবারা ছিল আরব, পুরাণ কথা অনুসারে। আমি এটি ঐতিহাসিক সত্য কিনা বলছি না। তো সেই জন্য ওদেরকে মাপিলা বলা হয়। ইংরেজিতে বলতে বলতে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন মোপলা বিদ্রোহ। 1920-এর দশকে সেখানে বিরাট কৃষক বিদ্রোহ হয়েছিল। ভারতের কমিউনিস্ট পার্টি এটাকে মনে করে কৃষক বিদ্রোহ, কিন্তু ভারতে এখন বিজেপি সেটাকেও বলছে এরা মুসলিম বিদ্রোহ ছিল এটা। এমনকি এখন মৌলবাদী বিদ্রোহ বলতেও কসুর করছেন ওরা। তো সেই জন্য সেইখানে যেভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠিত হয়েছিল, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া যে পথে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়েছিল, বর্মায় আরাকান অঞ্চলে যেভাবে হয়েছিল, সেই সবগুলিকে উপেক্ষা করে এটন সাহেব, যিনি দক্ষিণ ভারতের ইতিহাসের উপর কাজ করেছেন, বিজয়নগরের উপর কাজ করেছেন, তিনি যখন বাংলাকে ফ্রন্টিয়ার বলেন, তখন তার ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা ছাড়া কিছুই মনে হয় না। আমি সামান্য মানুষ, আপনাদের বলে রাখা দরকার, আমাদের দেশে ইতিহাস চর্চা যারা করেন তাদেরকে ঐতিহাসিক বলা হয়। আনিসুজ্জামান সাহেবরা বাংলা ভাষার যে সংস্কার করেছিলেন, তাদের বলেছিলেন ঐতিহাসিক বলা যাবে না, ইতিহাসবিদ বলতে হবে। পুরনো ভাষা ব্যবহারের জন্য অনুমতি দেন না। আমি ঐতিহাসিক নই, আমি কি প্রাগৈতিহাসিক, প্রাচীনকালের কথাই বলি। সেই জন্য আমার হিস্টোরিয়ান দৃষ্টিভঙ্গি হচ্ছে এই, আমরা যে অ্যানথ্রোপোলজি ইত্যাদি বই পড়ি, এই জন্য আমাকে ঠিক ইতিহাসবিদ বলা যাবে না। রিচার্ড সাহেবের মতের মধ্যে আমি দেখলাম তিনি বাংলাকে ফ্রন্টিয়ার এটা বলা শুরু করেছেন। কোথা থেকে শুরু করলেন? আমি অনুসন্ধান করে বের করলাম, যেটা আকবর আলী খান সাহেব বুঝতে পারেন নাই। সেটা হলো, আমেরিকায় একজন ইতিহাসবিদ ছিলেন ফ্রেডারিক জ্যাকসন টার্নার। তিনি আমেরিকার ঐতিহাসিক সমিতি, আমেরিকান হিস্টোরিয়ানস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন 1880-র দশকে। 1890-এ তার একটা বই বের হয়, দি ফ্রন্টিয়ার ইন আমেরিকান হিস্ট্রি। সেই বই, এর আগে তিনি বক্তৃতাও দিয়েছিলেন একটা। তার কাহিনী ছিল 1890 নাগাদ তিনি বললেন, আমেরিকা বিজয় ইউরোপীয়রা সম্পূর্ণ করেছে
তার আটলান্টিক উপকূল থেকে প্রশান্ত মহাসাগর উপকূল পর্যন্ত তাদের দখল হয়ে গেছে। অর্থাৎ যত আমেরিকান ইন্ডিয়ান, যাদেরকে রেড ইন্ডিয়ান বলা হতো, তাদেরকে রিজার্ভেশনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমেরিকা আর বিজয় করার কিছু নাই। উই হ্যাভ রিচ দ্য ফ্রন্টিয়ার। কারণ আমেরিকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রায় 2500 মাইল, সময়ের ব্যবধান 3 ঘন্টা। সেইটার মডেলটা তিনি একেবারে বাংলাদেশের উপর প্রয়োগ করেছেন। অর্থাৎ তিনি মনে করছেন আমেরিকা যেভাবে কলোনাইজ করা হয়েছে, বাংলাকেও সেভাবে কলোনাইজ করেছেন, বিশেষ করে মুঘল আমলে। শেষ সীমা কোথায়? সিলেট। শেষ সীমা কোথায়? চট্টগ্রাম। উনি যত দলিল ব্যবহার করেছেন দেখবেন, তার মাত্র 2টো দলিল ব্যবহার করেছেন। একটা চট্টগ্রামের একটা পাট্টা কবুলিয়ত তিনি পেয়েছেন সপ্তদশ শতাব্দীর শেষ কি অষ্টাদশ শতাব্দীর, যেখানে মহাল নয়াবাদ বলা হয়েছে। অর্থাৎ নতুন আবাদ করা জমির জন্য যে পাট্টা দিয়েছে, কত জমিদারের সাইজ কত ছিল? 170 বিঘা, 175 বিঘা। এই যে সামান্য, যে এইটাকে বলে স্কেটিং অন থিন আইস, অল্প বরফের উপর স্কেটিং শুরু করেছেন তিনি। বলছেন আমি বহুদিন চট্টগ্রাম কোর্টে খোঁজখন্দার করে এই কটা দলিল পেয়েছি। এই যেগুলো আগেরই জানা কথা, সেগুলোর সাথে তিনি 2টা অজানা কথা যোগ করে বলছেন যে এখানে পাট্টা কবুলিয়ত দিয়ে, জমি বন্দোবস্ত দিয়ে অনেক নতুন লোককে বসতি করানো হয়েছে। কথাগুলি মিথ্যা নয়, কিন্তু এইটা দিয়ে পুরো বাংলায় কী করে ইসলামের বিস্তার হলো তার ব্যাখ্যা সঠিক কিনা, এটা আমি একটা প্রশ্ন তুলেছিলাম। আমার সৌভাগ্য যে আমাকে দেখতে হলো এই 2025 বা 26 সনে তার যে 2য় সংস্করণ বেরিয়েছে সেটা তিনি স্বীকার করেছেন। আগে কিন্তু কোথাও এটা স্বীকার করেন নাই। এই 30-35 বছর পরে তিনি স্বীকার করেন যে হ্যাঁ, আমি ফ্রেডারিক জ্যাকসন টার্নারের ফ্রন্টিয়ার থিসিসটা বাংলায় প্রয়োগ করেছিলাম। এই জন্য আমি তাকে সাধুবাদ জানাই। এটা হলো ঐতিহাসিক ইতিহাসবিদের সততা। এমনকি বলে না, বেটার লেট দ্যান নেভার। এই হচ্ছে আমার প্রথম সমালোচনা। আরেকটা হলো যে উনি বললেন যে এখানে কোনো আবাদ ছিল না, অনাবাদী লোককে প্রথম আবাদ করে বসানো হয়েছে। এটা পুরোপুরি সত্য নয়। তার প্রমাণ মেঘনার পূর্ব উপকূলে আপনারা জানেন আমরা যে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেছি লালমাই পাহাড়ে, চন্দ্রবংশ ইত্যাদি, এগুলোর বয়স কম করে হলেও 2000 বছর। কেন? সেখানে যে কোষ্ঠী পাথরের মূর্তি পাওয়া গেছে, বুদ্ধের মূর্তি, সেগুলো 2000 বছরের বেশি পুরনো। কুমিল্লা নানা অঞ্চলে পাওয়া গেছে। সুতরাং এখানে একেবারে সভ্যতার কিছু বিস্তারণের সব গ্রামীণ ছিল, কথাটা কিন্তু আক্ষরিক করতে সত্য নয়। তের হাকিকা কী, সত্য কথাটা কী তাহলে? অথবা আরও পরে যে আমরা উয়ারি বটেশ্বর আবিষ্কারগুলি করেছি, রিচার্ড এটনের বই লেখার সঙ্গে সঙ্গে বা পরে এগুলি জানা হয়েছে, এগুলির বয়স এখানে রোমান সাম্রাজ্যের মুদ্রা পাওয়া গেছে। মানে বোঝা যাচ্ছে এটা ভৈরবের কাছাকাছি, নরসিংদীর ওই পাশে। তাতে দেখা যাচ্ছে ব্যাপারটা একেবারে এমন নয় যে পূর্ব বাংলা একেবারে অনাবাদী ছিল। হ্যাঁ, প্রত্যেক জায়গাতেই বাংলাদেশ যেহেতু বদ্বীপ অঞ্চল, এখানে নতুন নতুন জেলা উপজেলা যুক্ত হচ্ছে। বরিশালের দিকে দেখা যায় সেখানে জায়গার নাম কাটি, ঝালকাঠি, স্বরূপকাঠি, এই কাঠি। ফিরোজ সাহেব তার ভূমিকার মধ্যে ওটা লিখেছেন, হয়তো উনি বরিশালের লোক বলে এর প্রতি বেশ আকর্ষণ বোধ করেছেন। আরও বহু ঘটনা আছে। রিচার্ড ইটন সাহেবের আরেকটা হচ্ছে কি তার ঐতিহাসিক কাণ্ডজ্ঞানের অভাব। ইতিহাসবিদ লোক এরকম হয় না। যেমন হযরত শাহজালাল যখন আসছে, এটা মুঘলদের বহু আগে, অথবা খান জাহান আলীর মাজার, এগুলি তার বহু আগে। তার মানে এই সমস্ত এলাকায় ইসলাম যে এসেছে, এটাতে মোগলাই কাণ্ড নয়। আমরা বলি না এটা কোনো তুগলকি কাণ্ড তো নয়, এটা মোগলাই কাণ্ড বলা যাবে না। তো কীভাবে হয়েছে? হ্যাঁ, ধর্মান্তর বলতে যেটা বলেন, উনি ধর্মান্তর ব্যবহার না করেন, ইসলামান্তর বলেছেন। ধরেন মানে রূপান্তর হচ্ছে। ইসলামাইজেশনের বাংলা যদি করেন, আপনারা তো সংস্কৃত বাংলা লেখেন, ইসলামায়ন বলেন, এটা হচ্ছে অশ্লীল বাংলা। শ্লীল বাংলা হবে কি? মানে আপনি ইসলামের রূপান্তর। যেটা আমরা এক শব্দে প্রকাশ করার জন্য অন্য হয়ে যায়। যেমন এখন একটা অশ্লীল শব্দ বেরিয়েছে আমাদের, চিন্তক। অরূপ রায়ের পরিচয় দেওয়ার সময় বলা হলো চিন্তক। আপনি চিন্তক কি? বাংলা চিন্তক বলে কোনো শব্দ নাই এবং হতেও পারে না। কীভাবে? আপনি খেলক বলেন না, লেখক বলেন, তাই না? আপনি খেলোয়াড় বলেন, কিন্তু লেখোয়াড় বলেন না। ইংরেজিতে বিইউটি বাট পিইউটি পাট নয়। এটা কারণটা কি? শব্দটা কোন ভাষা থেকে ইংরেজিতে এসেছে সেইভাবে উচ্চারণটা নির্ধারিত হয়। কাজে লোকে যা ইচ্ছা তাই বাংলা ভাষা নিয়ে করছে। এটা এক ধরনের স্বৈরাচার। আমি এটাকে ফ্যাসিতন্ত্র বলবো। ফ্যাসিতন্ত্র ভাষা কীভাবে চালু হয়েছে? কারণ অনুবাদ করতে পারবেন না যদি আপনি ভাষাটা অনুবাদ না বোঝেন। অধ্যাপক আনিসুজ্জামান, আহমদ শরীফ এবং গয়রহ এই ফ্যাসিবাদ চালু করেছিলেন এরশাদের আমলে। একটা উদাহরণ দেই, বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ নামক একটা বই তারা বাংলা একাডেমি থেকে বের করেছিলেন। সেখানে তারা বলছেন খাঁটি গরুর দুধ বলা যাবে না, গরুর খাঁটি দুধ বলতে হবে। অথবা বালিকা উচ্চ বিদ্যালয় বলা যাবে না, উচ্চ বালিকা বিদ্যালয়কে বালিকা উচ্চ বিদ্যালয় বলতে হবে। কারণটা কি? যেমন আমরা বলি খাঁটি গরুর দুধ, খাঁটি গব্য ঘৃতর মতো। যেমন
সুন্দর হাতের লেখা, বলতে হবে হাতের সুন্দর লেখা। এটা হয় না কি জন্য? যখন আপনি লেখেন হস্তলিপি, হাতের লেখা সুন্দর, তার আগে বিশেষণ সুন্দর হাতের লেখা। ওনারা মনে করছেন একটা শব্দ হচ্ছে বিশেষ্য লেখা, এটার বিশেষণ হচ্ছে এটাকে হাতের লেখা না যন্ত্রের লেখা, তারপরে সুন্দর না অসুন্দর, যেটা নিকটে বসবে। দুটো বিশেষণ যদি বিশেষের আগে বসে, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, বাংলা ভাষার নিয়ম আছে। নিয়মটা কে তৈরি করেছে? মানুষের ব্যবহার। সেইটাকে বদলানোর চেষ্টা তারা করেছে এবং বর্তমানে সেটা জোর করে চালানো হচ্ছে। এটা হলো তার একটু উদাহরণ। কাজে যখন ইসলামায়ন বলি আমরা, জাস্ট আমরা ইংরেজি থেকে আক্ষরিকভাবে অনুবাদ করছি, লিপ্যান্তর করা যাকে বলা হয়, এটা একটি অনুবাদ নয়। যা হোক, ইটন সাহেবের বইয়ের একটা বড় বৈশিষ্ট্য হলো যে তিনি যে ধর্মান্তরের কাহিনীর বলছেন, সেটার জন্য যদিও তাহমিদ আল জামি উল্লেখ করেছেন যে মসজিদের সংখ্যা দিয়ে করা যাবে না, কিন্তু শিরিন মুসবি দেখিয়েছেন বাংলাদেশে কোন 1350 থেকে ধরেন 1850 পর্যন্ত বা 1700 সন পর্যন্ত বছর বছর কতটা, 50 বছরে কয়টা করে মসজিদ হয়েছে, তার মধ্যে কয়টা জামে মসজিদ, কয়টা সাধারণ মসজিদ, এটা সম্পূর্ণ চিত্র না। তাতে দেখা যায় মুঘল আমলের আগেই ধর্মান্তরের বেশিরভাগ সম্পন্ন হয়েছে। তাহলে মুঘল আমলে কী হয়েছে? এই ধর্মান্তর প্রক্রিয়া অব্যাহত ছিল। এবং এটা হতে পারে যে জমিদান এবং নতুন জমিতে বসতি স্থাপনের ফলে তো মানুষ তো বাড়বেই, জনসংখ্যা তো বাড়বেই। এইটাকে যে অনেকে একবারে ধর্মের পর্যায়ে উন্নীত করেছেন, সেটা দেখলাম আমাদের এখন বাংলা একাডেমির মহাপরিচালক যে আছেন মোহাম্মদ আজম, তিনি এক বিরাট প্রবন্ধ ফেঁদে বসলেন। সেই প্রবন্ধগুলো দেখালেন আহমদ সোহার বাঙালি মুসলমানের প্রবন্ধটা কোনো প্রবন্ধ নয়, একটা ট্র্যাশ প্রবন্ধ। এটাকে অকারণে আমরা মূল্য দিচ্ছি, কারণ যা কিছু ধর্মান্তর বাংলায় হয়েছে সবই অষ্টাদশ শতাব্দীতে হয়েছে, সবই মুঘল আমলের শেষের দিকে হয়েছে। তিনি উদাহরণ দিলেন সেই ইউরোপীয় বড় বড় পণ্ডিতদের, এই থিবো দুবের, এই রিচার্ড ইটন, এগুলো হচ্ছে তার মানে আশ্রয়স্থল, অথবা অসীম রায়। এই জন্য বলছি মাঝে মাঝে অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। আমি মনে করি ইতিহাস পড়তে গেলে আমাদের বিনয়ী হওয়া দরকার। বাংলাদেশে ইসলাম আসছে কখন থেকে, কিভাবে এটার বিস্তার হয়েছে, এ বিষয়ে এখনও গবেষণা বাকি আছে। ইটন সাহেব যেহেতু ইউরোপীয় ধারার পণ্ডিত, যাদেরকে আমরা ওরিয়েন্টালিস্ট বলি, আমাদের মধ্যে অকারণে একটা ভক্তি জাগে। ভক্তি রাখাটা মন্দ নয়, তবে প্রশ্ন করতে হবে। প্রশ্ন শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে ক্রিটিক। ক্রিটিক শব্দটির গোড়ায় আছে ক্রাইসিস, ক্রিসিস থেকে আস্তে আস্তে ক্রিটিক তৈরি হয়েছে। গোড়াতে যাওয়া, অনুসন্ধান করা, এটা হচ্ছে ক্রিটিকের মূল কথা। সমালোচনা মানে সমান আলোচনা নয়, সম্যক আলোচনা। যেইভাবে আলোচনা করার দরকার সেভাবে, মানে গোড়ায় যেতে হবে আপনাকে। তো গোড়ায় গিয়ে আমি দেখলাম ইটন সাহেব যে এই শব্দের ব্যবহার করেছেন, বেঙ্গল, তিনি ধরে নিয়েছেন, তিনি তো ইস্ট বেঙ্গল বলেন নাই। আমি তার 4টা শব্দের মন্তব্য করে আমার বক্তব্য শেষ করবো, তারপর আপনার প্রশ্নগুলো অন্য কথা বলবো। একটা হচ্ছে ফ্রন্টিয়ার, এটা হুবহু একটা আমেরিকান ট্যাক্স বই এখানে বসিয়ে দেওয়া। বাংলার ইতিহাস আর আমেরিকার ইতিহাসে এক বলে কল্পনা করা। এটা হলো গঠন, তার মন গড়া কথা বলি না বাংলায়, এটা তার ব্রেন চাইল্ড, মন গড়া কথা। আপনি বলতে পারেন যে বাংলাতে হ্যাঁ মুঘল সাম্রাজ্যের ফ্রন্টিয়ার ছিল, তা ছিল, বাট এটা ইতিহাসের ফ্রন্টিয়ার নয়। এর আগে আহমেদ হাসান দানি এবং অন্যান্যরা দেখিয়েছেন বাংলার সাথে আগে সমুদ্র বাণিজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ছিল, এবং এখান থেকে বহু লোক কলোনি করে সুমাত্রা, জাভা, এই যে নামগুলো আপনারা বলেন, এই যে জাভা প্রোগ্রাম করেন কম্পিউটারে, কি জবদ্বীপ, এই যে আপনারা জাম্বুরা বলেন, জাম্বুরা মানে কি জম্মুদ্বীপ থেকে আসা, অথবা বাটাবিয়া থেকে আসা বলে বাতাবি লেবু বলেন, একই ফলের এত নাম কি? পর্তুগিজদের মাধ্যমেই আমরা এই ফলগুলো পেয়েছি, এগুলো নতুন দুনিয়া থেকে এসেছে। একইভাবে আগে রমেশচন্দ্র মজুমদার লিখছে হিন্দু কলোনিজ ইন সাউথ ইস্ট এশিয়া। কাজে আমরা জানি যে বেঙ্গল ওয়াজ জাস্ট নট এ ফ্রন্টিয়ার অফ মুঘল এম্পায়ার। ইনফ্যাক্ট আহমেদ হাসান দানির একটা বই আছে ছোটো, 1968 সনে বক্তৃতা দিয়েছিলেন ঢাকা মিউজিয়ামে, আর্কিওলজিক্যাল ফাউন্ডেশনস অফ হিস্ট্রি। সেখানে উনি দেখিয়েছেন বাংলা তো কেন্দ্রই ছিল, ফ্রন্টিয়ার হবে কেন? অর্থাৎ এমনকি আবু মোহাম্মদ হবিবুল্লাহর বই যারা পড়ে থাকেন, যাদের পড়তে ইচ্ছে হয়, বেশি বলতেন সমাজ সংস্কৃতি ইতিহাসও পড়ে থাকেন, সেখানে পরিষ্কার দেখিয়েছেন মুঘলদের বাংলা বিজয়ের সাথে জড়িত সমুদ্র প্রতিযোগিতায় পর্তুগিজদের হাতে আরবদের হেরে যাওয়ার পর। এই একসময় ভূমধ্য সাগরকে বলা হতো আরব সাগর। আপনার বেলজিয়াম ইতিহাসবিদ অঁরি পিরেন বলছেন যে এই 8ম শতাব্দীর পর থেকে ভূমধ্য সাগরে ইউরোপীয় কোনো শক্তি একটা তক্তাও ভাসাতে পারত না, এটা সম্পূর্ণ আরবদের নিয়ন্ত্রণে ছিল। একইভাবে আমাদের যেটাকে আমরা অ্যারাবিয়ান সি বলি, এটা এই কারণে তার নাম আরব সি হয়েছে, পারস্য উপসাগরের পরে।
সেইটাতে যখন পর্তুগিজদের কাছ থেকে আস্তে আস্তে আরব নৌশক্তি হেরে গেল, তখন বাংলার সমুদ্র বাণিজ্যে আরবদের সাথে যোগাযোগের যে মাধ্যম ছিল এবং বাংলার সুলতানাত সাম্রাজ্য যে সুলতানাত রাষ্ট্র যে আরবদের সাথে যোগাযোগের মাধ্যমে দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে টিকেছিল, সেটা পরাজিত হলো। আবু আহমদ হবিবুল্লাহর প্রবন্ধের মধ্যে এই বিষয়ে বিস্তর আলোচনা আছে। কাজে এই বাংলাকে ফ্রন্টিয়ার বলে চালিয়ে দেওয়ার যে চেষ্টা, এটা ইতিহাস সম্পর্কে অজ্ঞতারই শামিল, আর কিছুই নয়। রিচার্ড ইটন ডাজ নট সিম্পলি নো এনাফ অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, হি হ্যাজ নট রেড আবু আহমদ হবিবুল্লাহ অ্যাট অল। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আর যেহেতু আমেরিকান প্রফেসর অফ হিস্ট্রি ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, আমরা প্রায় মাঝে মাঝে আমাদের অর্গাজম হয়ে যায়। জিনিসটা আপনার বুঝতে হবে। দ্বিতীয় কথা আসছে, হোয়াট ইজ বেঙ্গল? উনি বারবার বলছেন এই যে পদ্মা নদীর গতিপথ পরিবর্তনের ফলে ইস্ট বেঙ্গল আলাদা হয়ে গেছে এবং মুঘলরা এই সময় এখানে ঢুকেছে। এই যে ঐতিহাসিক কোইন্সিডেন্স বের করা, ভূগোলের সাথে ইতিহাসকে লাগিয়ে দেওয়া, এইগুলির মধ্যে প্রায় ম্যাজিকের মতো মনে হয়। ব্যাপারটা অত সহজ ছিল না। উনি দিচ্ছেন কীভাবে? ইংরেজ আমলে যখন প্রথম আদমশুমারি শুরু হলো, তখনই ইংরেজরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রামে এই 3 বিভাগে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ এবং প্রেসিডেন্সি এবং বর্ধমান বিভাগেও তারা প্রায় 50% কাছাকাছি। তো বঙ্কিমচন্দ্র লিখলেন কি, বাংলাদেশে এত লোক কী করে মুসলমান হলো, এটাই তো আমাদের প্রধান জানার বিষয়। বাংলার সামাজিক ইতিহাসে এর চেয়ে বড় প্রশ্ন আর কিছু নাই। এটা কখন? এই 1865 সনে, 57 সনের বিদ্রোহের পরে, 72 সনে যখন এই নিয়ে বঙ্কিম প্রবন্ধ লিখলেন, মানে এই 72 সনে যখন কী বলে আদমশুমারির ফল বেরোলো, তখন বঙ্কিমের প্রবন্ধ বেরোলো তার বঙ্গদর্শন পত্রিকায় 1876 দিকে। তখন থেকে একটা গবেষণা প্রকল্প শুরু হলো, অ্যানথ্রোপোলজি, তখন অ্যাথনোলজি বলতো। লোকে নানাভাবে চিন্তা করতে লাগলো বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণ কী, তলে তলে অত লোক কীভাবে ধর্মান্তরিত হলো। একটা থিওরি ছিল যে হিন্দু ধর্মের মধ্যে যারা নিম্ন বর্ণের অথবা যারা হিন্দু ধর্ম বহির্ভূত, যাদেরকে বলা হয় অচ্যুত, যাদেরকে বলা হয় সমাজ বহিস্থ, আউটকাস্ট, লোয়ার কাস্ট অ্যান্ড আউটকাস্ট, আমরা আউটকাস্টকে বাদ দেব না, এবং যে সমস্ত গোত্রের লোক হিন্দু ধর্মে প্রবেশই করে নাই, তাদেরকে ধর্মান্তরিত করার প্রথম ক্ষেত্র বলে মনে করা হতো। অর্থাৎ বঙ্কিম তাদের সম্পর্কে পোদ, হাঁড়ি, ডোম, এই সমস্ত গোত্রের লোকেরা প্রথম ইসলাম গ্রহণ করেছে। ওনার ধারণা যে ব্রাহ্মণরা কেউ মুসলমান হয়নি, কিছু কিছু ব্রাহ্মণ হয়ে থাকতে বলে বেশিরভাগই সমাজের নির্যাতিত লোক হয়েছে। তখনই প্রচার শুরু হলো। এর আগে ছিল যে ভারতে এত লোক মুসলমান হলো কীভাবে, বলে নিশ্চয়ই মুঘলদের অস্ত্রের জোরে অথবা তার আগে তুর্কিদের অস্ত্রের জোরে মুসলমান হয়েছে। কিন্তু বাস্তব ইতিহাস তা মিথ্যা প্রমাণ করেছে। সেটা কি? যদি অস্ত্রের জোরেই বেশিরভাগ লোক মুসলমান হয়ে থাকে, তাহলে দিল্লি এবং অন্যান্য ক্ষমতা কেন্দ্র যেখানে আছে তার আশপাশে না মুসলমান বেশি হবে। কিন্তু মুসলমান বেশি হয়েছে দেখা যাচ্ছে যেগুলো বলে প্রান্তীয় অঞ্চল, অন্ধকার অঞ্চলে, যেমন বাংলা তাদের একটি। ভারতের যেসব অঞ্চলে মুসলমানের সংখ্যা একটু বেড়েছে, একটা হলো পাঞ্জাব, কাশ্মীর, কেরালা এবং বাংলা। কিন্তু বাংলার পাশাপাশি আরাকানেও মুসলমান বেশি হয়েছে এবং মালয়েশিয়া বা ইন্দোনেশিয়াও বেশি হয়েছে। সেই প্রশ্ন না তুলেই তারা স্বতন্ত্রভাবে আলাদা করে বলছেন। শুধু ভারতের মধ্যেও দেখা যায় ক্ষমতার কেন্দ্রের কাছে নয়। তখন দ্বিতীয় তত্ত্বদের এই যে সুনীতি কুমার চ্যাটার্জির মতো লোক পর্যন্ত একই কথায় প্রচার করে গেছে যে অস্ত্রের জোরে লোককে মুসলমান করা হয়েছে। এগুলো দগদগে ব্যাপার। তারপরে দ্বিতীয় দল বলে না না, এগুলো হলো প্যাট্রোনাইজেশন। মুঘলদের কাছ থেকে রুটি রুজি, হালুয়া রুটির জন্য অনেকে চাকরি বাকরির জন্য ইসলাম গ্রহণ করেছে। এটা দ্বিতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব ছিল যেটাকে বলা হয় সোশ্যাল লিবারেশন থিওরি। আহমদ সাবাহ যেটা গ্রাহক হয়েছেন, আহমদ সাবাহ তত্ত্ব প্রণয়ন করেন নাই, যে বলতে এইটাই বলছে মানুষজন সামাজিক নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য, বিশেষ করে বর্ণাশ্রম ধর্মের যে নির্যাতন, যেখানে মানুষকে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়, তুমি যেখানে জন্মাবা সেখানেই থাকতে হবে, এখান থেকে মুক্তির জন্য, মুক্তির আশায় মানুষ শুধু ইসলাম নয়, তার আগে তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। আরও নানা রকম ছোটো ছোটো ধর্ম আছে যেগুলির নাম এখন আমরা জানিও না। হিন্দু ধর্ম বলে কোনো ধর্মই ছিল না, নানা রকম শাক্ত, বৈষ্ণব, নানা রকম গোষ্ঠী ছিল। তো সেইখানে আসল ধর্মটার নাম হলেও হচ্ছিল ব্রাহ্মণ্য ধর্ম। হিন্দু ধর্মের নামটা তো মুসলিম বিজয়ের পরে হয়েছে। তো আপনারা এই সমস্ত তথ্য জানেন, এগুলো আমি পুনরাবৃত্তি করছি না। তো সেই জন্য তৃতীয় তত্ত্বটা হলো সামাজিক মুক্তির আশায়। রিচার্ড ইটন ঠিক এই জায়গাতে ইন্টারভেনশন করেছেন। তিনি বলছেন সামাজিক মুক্তির আশায় ইসলাম ধর্মের মাহাত্ম্যে আকৃষ্ট হয়ে লোকে মুসলমান, সেই কথা সত্য নয়। উনি বলছেন মানুষ এখানে হয়েছে মুঘলদের দেওয়া পৃষ্ঠপোষকতার তত্ত্বটাকে উনি একটু বাড়াইলেন। ওই পৃষ্ঠপোষকতা শুধু চাকরি বাকরি দেওয়ার মধ্যে নয়, ওই যে আরবান বলে না, উর্দুভাষী মুসলমানরাই তো
তখন শুধু মুসলমান হবে। এত বাংলাভাষী লোক মুসলমান হলো কীভাবে? নিশ্চয়ই তাদেরকে কোনো একটা অন্য লোভ দেওয়া হয়েছে। তরবারি নয়, এটা ওনার প্রশংসা যারা করতেছেন, রিচার্ড ইটন প্রতিষ্ঠা করেছেন, তরবারের যুগে ভারতের বেশিরভাগ লোক মুসলমান হয় নাই। উনি আবার মুসলমানদের পক্ষ নিয়ে প্রগতিশীল এবং সেকুলার। তাহলে কী জন্য হয়েছে? তারা জমির লোভে। এই যে পীর এবং ফকিরেরা তাদেরকে মুসলমান করেছে শুধুমাত্র তাদের ধর্মান্তরিত করার জন্য, তাদের ইসলামের মন্ত্র শুধু দেয় নাই, সঙ্গে কিছু জমিও দিয়েছে। বলে তুমি যদি ইঁদুর মারতে চাও শুধু দোয়া করলে চলবে না, সঙ্গে একটু বিষও দিতে হবে। এই বিষটা কি? এই জমি। এটা হলো জমির বন্দোবস্ত, পাট্টা কবুলিয়ত। রিচার্ড ইটনের মূল লক্ষ্যটা কি? ইসলাম কেম অ্যাজ এন আইডিওলজি অফ সোশ্যাল লিবারেশন, সেটাকে অস্বীকার করা। এখন আমি বলি, এখন তারপর তিনি বইয়ের নাম দিলেন কি? রাইজ অফ ইসলাম। ইসলাম কি বড় ব্যাপার? তিনি বইয়ের কোথাও কিন্তু ইসলামকে এটা বুঝে উঠতে পারেন নাই। তার কাছে ইসলাম মানে হচ্ছে রিলিজন অফ দ্য মুসলিমস। কিন্তু আবার মুসলিমকে এটা স্ববিরোধী হয়, যে আল্লাহ বিশ্বাস করে। খ্রিস্টানদের যেমন কতগুলি বেশি বিধান আছে, যীশু খ্রিস্ট ঈশ্বরের সন্তান, এই জাতীয় কথা বিশ্বাস করতে হবে, কতগুলি ধর্মের সুবিধা ইসলামের মধ্যে আছে। কলেমা পড়লে লোকে মুসলমান হয়, কিন্তু অনেকে বলে যে না, কলেমা পড়লে হবে না, নামটাও বদলাইতে হবে। ঊনবিংশ শতাব্দীর শেষেও দেখা গেছে মুসলমানদের নাম হয় চাঁদ মিয়া, কালু মিয়া, এরকম নাম। রফিউদ্দিন সাহেব একটা গোটা থিসিসই লিখা ফেলাইছেন এটা নিয়ে, তপন রায়চৌধুরীর তত্ত্বাবধানে। এই যে বাংলাদেশের প্রগতিশীল রেনেসাঁস পন্থীদের হচ্ছে কি, বাংলার মুসলমানরা পুরোপুরি মুসলমান নয়। তখন ঊনবিংশ শতাব্দীতে যারা মুসলমানদেরকে পুরোপুরি মুসলমান করার আন্দোলন শুরু করে, তারা বলছে চাঁদ মিয়ার নাম দিয়েছে মোহাম্মদ আনসার আলী। এই যে নামের মধ্যে আধুনিকীকরণ শুরু হয়েছে না আমাদের, এখন আমাদের ছেলেমেয়েরা কত দ্রুত নাম বদলায়। একটা ছেলের নাম শামসুজ্জোহা নাসিম, সে অন্তর নাম বদলে লিখে নাসিম শামসুজ্জোহা। সবাই নামকে একটু মডার্নাইজেশন করে। ঊনবিংশ শতাব্দীতে হয়েছে কি, নাম আরবি নাম দিতে হবে আপনার। এইটাও মুসলমান হওয়ার একটা লক্ষণ। মুসলমানের নাম একটা আরবি নাম হইতে হবে, তার মধ্যে অথবা কমসে কম ফার্সি হইতে হবে। আমাদের বহু ছেলের নাম দেখেন, গোলাম মুর্শিদ, একটা আরবি আর একটা ফার্সি। এবং আমাদের দেখেন নামাজ বেহেশতের চাবি পুরাটাই অনারবি। নামাজ ফার্সি শব্দ, সালাদ বলে না। তারপরে চাবি পর্তুগিজ শব্দ, আর বেহেশত ফার্সি শব্দ। বেহেশত মানে আকাশ। আসসালাতু কি বলেন আপনার? মিফতাহুল জান্নাহ। আর আরবিতে বলবেন সেটা, কিন্তু এখানে আমাদের বেবি ট্যাক্সির পেছনে লেখা থাকে নামাজ বেহেশতের চাবি। বাংলাদেশে ইসলাম এসছে এই ফার্সি এবং তুর্কি পথে, এইটাই আমাদের ধারণা। আরবিতে যখন আবার নতুন করে ঊনবিংশ শতাব্দীতে নামগুলো আরবিতে দেওয়ার চেষ্টা হলো, তখন বলে কি এটা ইসলামাইজেশন হচ্ছে নতুন করে। এইটার উপর লেখেই রফিউদ্দিন সাহেব একটা থিসিস লিখলেন, বেঙ্গল মুসলিমস কোয়েস্ট ফর আইডেন্টিটি, 1905 পর্যন্ত। আমি এই ধরনের যে মোটিভেটেড কাজ, একই ধরনের কাজ অস্ট্রেলিয়া বসে একটা থিসিস লিখলেন অসীম রায় সাহেব 1970 সনে। সেটা 1983-তে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে বই আকারে বের হয়েছে, ইসলামিক সিনক্রেটিস্টিক ট্রেডিশন। সে বলছে এই দেশের হিন্দুরা মুসলমান ধর্মের নাম লেখার পরেও হিন্দু ধর্মের অনেকগুলো বৈশিষ্ট্য পালন করতে থাকে। এটার নাম দিয়েছে সিনক্রেটিজম। এটা মিথ্যা নয়। বাংলা সাহিত্যের ইতিহাস যদি পড়েন, ফুল্লরা উপাখ্যান, কালকেত উপাখ্যান পড়েন, দেখবেন যে মানুষ যারা স্বীকার করতে যাচ্ছে তারা অধিকাংশই দেখা যাচ্ছে নিম্নবর্ণের মানুষ। তাদের মধ্যে যে বিক্ষোভ, তাদের যে বঞ্চনা, সেটা ধীরে ধীরে যখনই একটা সংগঠিত ধর্মের সাথে তারা যুক্ত হবে, তারা তাতে রূপান্তরিত হবে। একদিনে রূপান্তরিত হওয়া সম্ভব নয়। তারা প্রথমে মনে করে কি আমি অমুক পীরের দিনে বয়াত হলাম, তারপরে সে 2-1টা রিচুয়াল পালন করে, তারপরে আরও বেশি পালন করে ধীরে ধীরে। অর্থাৎ মুসলমান হওয়ার জিনিসটা একদিনের ব্যাপার নয়। ইসলামিক আকিদাগুলো শিখতে তার বহু সময় লাগে। তার তো আর এআই এর টেকনোলজি ছিল না, সে তো ধীরে আইডেন্টিফাই করতে পারতো না। আস্তে 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 এবং অর্গানাইজ করার চারটিখানি কাজ ছিল না। আকবর আলী খান সাহেব একটা ভালো কথা বলেছেন। উনি বলেন তাদের পূর্বাঞ্চলে, কুমিল্লা অঞ্চলে মানুষের ধর্মান্তর ব্যক্তি হিসেবে হতো না, গোটা গ্রাম ধর্মান্তরিত হতো। কাজে কোনো একটা, এই যে পূর্ব বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতার বড় কারণ, যদি গ্রামের গোষ্ঠী প্রধান ইসলাম গ্রহণ করে, গোটা গ্রাম ইসলাম গ্রহণ করে। এখনও দেখেন ব্রাহ্মণবাড়িয়া যেভাবে মারামারি হয় সরাইলে, দলে দলে গিয়ে করে, এটা দেখে টাঙ্গাইলেও হয়। 2টা খুনাখুনি হয়েছে গোপালপুরে। মানুষের এই গোষ্ঠীবদ্ধতা এটাও আছে। এখন আপনি মনে করতে পারেন যে এটা ইসলামের কারণে নয়, তার এই জমির জন্য সে হয়েছে। এইগুলো যেগুলো দুর্বল দিক আছে, এগুলো নিয়ে ব্যবহার করেছেন। এখন আমি শেষ কথায় আসি। রাইস কেরা, ইউরোপীয়রা মনে করেন দুনিয়া একটা জিরো সাম গেম। মানে গ্রিকদের যে দর্শন, গ্রিকদের যে বৈজ্ঞানিক উন্নতি, অ্যারিস্টটল এবং প্লেটোর শিক্ষা, এটা আরবরা অনুবাদ করে গ্রহণ করেছে। আল গাজ্জালি সাহেব তাদের যতই সমালোচনা করুন না কেন, এই ফালসাফা, এই ট্রেডিশন পুরোপুরি ইসলাম থেকে বিদায় নেয় নাই।
মুতাজিলাদের আপনি হটাইছেন, তারপরেও এটার একটা বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল আরবরা এই দর্শনের যে আধিপত্য, অর্থাৎ গ্রিক দর্শনকে তারা বাঁচিয়ে 500 বছর অন্তর রক্ষা করেছে স্পেনে এবং ভূমধ্যসাগরের দক্ষিণ দিকে মানে উত্তর আফ্রিকায় এবং খোদ আরব দেশের কাছাকাছি লেবানন, সিরিয়া এই সমস্ত অঞ্চলে। সেইটা যখন ইউরোপদের হাতে পার হয়ে গেল তখন তারা একটা থিওরি লিখল। তারা মনে করে একজনের পতন না হলে আরেকজনের উত্থান হয় না। গ্রিক জ্ঞান আরবদের মাধ্যমে ইউরোপে গিয়েছে এবং ইউরোপেরা নতুনভাবে আবার গ্রিককে আবিষ্কার করেছে, এটা তাকে রেনেসাঁস বলে। কিন্তু তারা মনে করলো আমাদের যখন উত্থান হয়েছে তখন নিশ্চয়ই আরবদের পতন হয়েছে। তারা আদিক্রমে সবাই ডিক্লাইন অফ ইসলাম এই কথাটা লেখেন। অর্থাৎ প্রথম কথাটা এরকম, গ্রিক দর্শন আরবে এসেছে, আরব থেকে ইউরোপে গিয়েছে। ইউরোপে যখন উত্থান হচ্ছে তখন ইসলামের নিশ্চয়ই পতন হবে, কারণ দুইটা মিলে তো রেজাল্ট শূন্য হতে হবে, একজনের পতন হলে একজনের উত্থান হয় না। কিন্তু এইটা ঐতিহাসিকভাবে সত্য নয়। এবং এই যে সাহাব সাহেবের বইয়ের কথা যে উল্লেখ করেছেন, এই বই পড়ার মতো বই, এটা চিন্তা উদ্রেককারী বই। সাহাব সাহেব 48 বছর বয়সে মারা গেছেন 2015 সনে। তার বই 2015-তে বেরিয়েছে। তিনি 2005 থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, কিন্তু তাকে হার্ভার্ড টেনিউর দেয় নাই তার এই বইয়ের জন্য। আরও বহু কাহিনী আছে, আমি সময় সংক্ষেপ করার জন্য আর বলছি না। আরও বহু বই ইউরোপীয় পণ্ডিতদের মধ্যে, জার্মানিতে এক পণ্ডিত স্যার টমাস বাউয়ার নামে, তিনিও একটা বই লিখেছেন অ্যাম্বিগুইটি অফ ইসলাম, এটাও বেরিয়েছে 2011 সনে। এই বইগুলি পড়লে দেখা যায় যে ইউরোপীয়রা ইসলামকে যেভাবে কল্পনা করেছে পতন হয়েছে সেটা ঠিক নয়। ইটন সাহেবের বই নিয়ে আমি কেন আলোচনা করছি, একটা কারণে, এই রাইজ শব্দের জন্যেই। এটা তিনি সঠিক বলেছেন। উনি ডিক্লাইন কথাটা ব্যবহার করেন নাই। এমন মার্শাল জিএস হডসনের মতো বড় খ্রিস্টান ক্যাথলিক পণ্ডিত, কোয়াকার পণ্ডিত, তিনি দ্য ভেঞ্চার অফ ইসলাম প্রকাশ করেছেন 1974 সালে। উনি অল্প বয়সে মারা গেছেন। সেই ভদ্রলোক ডিক্লাইন অফ ইসলাম কথাটা হরদম ব্যবহার করছেন। মানে তাদের মনোজগতে একটা ব্যাপার আছে, ইসলামের পতন হয়ে গেছে কি, তখন বলে কি ক্লাসিক্যাল ইসলামের পতন হয়েছে। তারপরে যখন তুর্কিরা ইসলামের নেতৃত্ব গ্রহণ করলো, মঙ্গলরা গ্রহণ করলো, তখন তার ইসলাম, এটা তার ইসলাম নাই। তখন তিনি দুটো শব্দ বাহির করলেন, যেটা খাঁটি ইসলাম, ধর্ম, বিশ্বাস এবং থিওলজি যুক্ত, এটার নাম ইসলামিক। আর যেটা ইসলামের কালচার, সঙ্গীত, শিল্প, অন্যান্য যা ইসলামের গৌরবের বিশেষ আর্কিটেকচার, যেমন 1653 সালে তাজমহলের নির্মাণ শেষ হয়েছে। তাজমহলকে আপনি কি বলবেন, ইসলামিক বলবেন? বলে না, বলা যাবে না, কি ইসলামিক কেট। এখন আমাদের পণ্ডিতেরাও তাহমিদ আল জামি শুদ্ধ, আমরা সকলেই এটা হরদম ব্যবহার করছি। আমি সম্মানের সাথে বলছি, উইদাউট আস্কিং দ্য কোয়েশ্চেন। তাহলে যারা বড় দার্শনিক স্পেনে, যেমন ধরেন ইহুদি দার্শনিক ছিলেন মাইমোনাইদেস, ওনার লেখা সম্পূর্ণ গাইড টু দ্য পারপ্লেক্স সম্পূর্ণ ইসলামিক দর্শনেরই অংশ। এখন লোকটা হচ্ছে ইহুদি, কিন্তু তার সব আলোচনা হচ্ছে ইসলামিক কালাম নিয়ে তিনি আলোচনা করছেন। আপনি এটাকে কী নাম দেবেন? শাহ মোহাম্মদ সাহেবকে নাম দিয়েছেন হি ইজ অ্যান ইসলামিক জুইশ থিঙ্কার। এখন কথাটা একটু সোনার পাথর বাটি মনে হয়। আপনি এখন তাজমহলকে কি বলবেন, ইসলামিক বলবেন না ইসলামিক কেট বলবেন? এই সেদিন ইরানিরা বুক বদলা করলো, আমাদের ইরানি স্থপতিরাই এই তাজমহল বানিয়েছে। আওরঙ্গজেবের ক্ষমতা গ্রহণের মাত্র 5 বছর আগে তাজমহলের নির্মাণ শেষ হয় 1653 সনে। আমি এই জন্য বলছি যে এখানে অনেক সমস্যা আছে। ইসলাম কি, এটা নিয়ে রিটন সাহেব আলোচনা করেন নাই, তবে তাকে ধন্যবাদ জানাতে হয়, তিনি যে ইসলাম শেষ হয়ে যায়নি। যখন আরব দেশে ইসলামিক রূপ যখন প্রায় মৃত্যু পথে, তখন ইসলাম বিকশিত হয়েছে। ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কি বাদ। আমাদের বহু কারবালা হয়েছে। যখন হালাকু খানের বাহিনী বাগদাদ শেষ করলো, তারা বলে বাগদাদের সাথে সাথে ইসলাম শেষ। কিন্তু দেখা গেছে এখন তারা বলছে কি, আরে ইসলাম তো গিয়ে ইস্তাম্বুলে জায়গা করে নিয়েছে, সেটা এখনও ওয়ার্ল্ড অর্থোডক্স খ্রিস্টিয়ানিটির হেডকোয়ার্টার, তাদের মক্কা, কিন্তু সেটা এখন তুর্কিদের হাতে পড়েছে। তুর্কিরা বলে মুসলিম, যারা ইসলামকে ধ্বংস করতে এসেছিলেন চেঙ্গিজ খান, হালাকু খানের বাহিনী, তাদের সন্তানরা সবার ইসলাম গ্রহণ করেছে। এখন আমাদের মৌলভী সাহেবদের বড় সমস্যা দেখা দিয়েছে, এদেরকে একটি পুরোপুরি মুসলমান বলা যাবে? সেটা আজকে আমি নিষ্পত্তি করছি না, আপনারা প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম।